আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপের শেষ 16তে উঠেছে স্পেন ও পর্তুগাল। এই দুই দলই মুখোমুখি হবে রাউন্ড অফ 16-এর খেলায়। তার আগে গত রাতে রাউন্ড অফ 32-তে স্পেন 3-0 গোলে হারায় অস্ট্রিয়াকে। আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16তে উঠেছে রোনালদোর পর্তুগাল। রোমাঞ্চ, উত্তেজনা সবকিছু যেন জমা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। প্রাণহীন প্রথমার্ধের পর দারুণভাবে জমে ওঠে ম্যাচ। এগিয়ে গেল ক্রোয়েশিয়া, ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো পর্তুগাল। টরেন্টো স্টেডিয়ামে ইতিহাস গড়া দিনে নিজের নকআউট অভিশাপও কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে এর আগে 5টি বিশ্বকাপে কখনো নকআউটে গোল করতে পারেননি পর্তুগিজ মহাতারকা। এবার সে আক্ষেপ ঘোচালেন তিনি। যোগ করার সময় দ্বিতীয় গোল করে জয়ের জন্য যখন অপেক্ষায় তারা, তখনই নতুন করে নাটকীয়তা। যোগ করা 10 মিনিট পেরিয়ে 13 মিনিটে পর্তুগালের জালে বল পাঠায় ক্রোয়েশিয়া। পরাজয়ের দুয়ার থেকে ক্রোয়াট শিবির তখন সমতায় ফেরার উচ্ছ্বাস, কিন্তু তাদের উদযাপন থেমে যায় ভিআর দুর্ভাগ্যে। ম্যাচে শুরু বাঁশি বাজতে আক্রমণে ঝড় শুরু করে স্পেন। তা চলে একেবারে শেষ পর্যন্ত। ঘর সামলানো শত চেষ্টা করেও কিছু করতে পারেনি অস্ট্রিয়া। মিকেল ওয়াইয়ারসাবালের জোড়া গোলে উত্তর আমেরিকা বিশ্বকাপের পরের ধাপে পা রাখলো লা রোজারা। লস এঞ্জেলসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ 32 ম্যাচটি 3-0 গোলে জিতেছে স্প্যানিশরা। ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া আরেক গোলদাতা পেদ্রো। এক মুহূর্তের জন্য ফল নিয়ে কোনো অনিশ্চয়তা জাগাতে পারেনি 72 বছর পর বিশ্বকাপের নকআউটে ওঠা অস্ট্রিয়া। ম্যাচের পরিসংখ্যানেও সেটা স্পষ্ট। প্রায় 65% বল দখলে রেখে গোলের জন্য 23টি শট নিয়ে 10টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। অস্ট্রিয়ার 5 প্রচেষ্টার একটিও ছিল না লক্ষ্যে। 2006 বিশ্বকাপে সুইজারল্যান্ডের পর প্রথম ইউরোপিয়ান দল হিসাবে প্রতিযোগিতাটির কোনো আসরে প্রথম 4 ম্যাচে যা লক্ষ্য রাখতে পারল স্পেন। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর টানা 3 জয়ের পথে কোনো গোল হজম করেনি তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ৮৮ বছর পর বিশ্বকাপের শেষ 16-এ উঠল সুইজারল্যান্ড। সকালে নকআউট পর্বের রাউন্ড অফ 32-তে আলজেরিয়াকে জোড়া গোল ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের 10 মিনিটে এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। আসলে এটি তার দ্বিতীয় গোল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রোয়ে। খেলায় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি আলজেরিয়া। ফলে 1938 বিশ্বকাপের পর আবারও শেষ 16 নিশ্চিত করল সুইজারল্যান্ড। Here's Belgali. Can he make amends? Great ball in! Mahrez attempt is blocked. Standing directly behind. অন্য প্রসঙ্গ, উত্তরের 2 জেলা কুড়িগ্রাম ও নওগাঁয় কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি সমতলে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। তবে অন্তত 36টি পয়েন্টে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। হুমকির মুখে পড়েছে অসংখ্য বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নওগাঁর প্রধান 2টি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। রাজধানীতে এই সপ্তাহেও স্থিতিশীল রয়েছে সবজির বাজার। প্রায় সব প্রকার চালের দাম কিছুটা কমেছে, তবে মাছ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকায় যারা নিয়মিত বাজার করেন, সম্প্রতি তাদের অভিজ্ঞতাটা প্রায় একই রকম। বেশ কয়েকদিন ধরেই সবজির দাম স্থিতিশীল। বর্ষায় যেসব সবজি মেলে তার বেশিরভাগেরই দাম 50-এর নিচে। সারা বছরই পাওয়া যায় বেগুন। রাজধানীর কারণ বাজারে এটির দামই সর্বোচ্চ। প্রতি কেজি 80 টাকায় কিনতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবজির বাজার কিছুটা কম আছে। কারণ হলো পটল কিনেছি আজকে 25-30 টাকা কেজি, ঢেঁড়স 30 টাকা কেজি। কোনো সবজি এখন 30-40 টাকার উপরে কোনো সবজি আমার জানার মতন দেখি না। সব সবজি এখন 30 টাকা পাইকারি, বুঝছেন, 30 টাকা 35 টাকা, এর ফলে কোনো সবজি বাজারে নেই।
বৃষ্টি বন্যা থেকে এখনও প্রভাবমুক্ত পেঁয়াজ, ফলে দামও স্থিতিশীল। পেঁয়াজ মানে গত সপ্তাহ 40 বেচছি, এই সপ্তাহ 40 টাকায় বেচতেছি, দাম বাড়ে নাই। আর আদা রসুন বাড়ে নাই, সেম রেটে আছে। গত সপ্তাহ যে দাম এই সপ্তাহ এই দাম। চালের দাম কিছুটা কমলেও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের দামেই। মিনিকেট 28 সাল আপনার 2600-2700 টাকা বিক্রি করছি, এখন 2500 টাকা বিক্রি করতে পারি। আপনার বাজেটে দামের কথা বলছে, তো এই দামটার মেলের থেকে যদি রেটটা কম যদি না দেয়, তাইলে এই ছোটোখাটো দোকানদার বা যারা ডিলার এরা তো কমে বিক্রি করতে পারবো না। জিনিসের দাম বাড়লে কিন্তু যে কোনো মুহূর্তে বাড়ে যায়, আর কমলে এটা সহজে কেউ কমাতে চায় না। বর্ষা মৌসুমে এখনো নানা প্রজাতির মাছ মিলছে বাজারে। রুই কাতলা ছাড়াও পাবদা, ট্যাংরা, বাইম ও বাইলার দিকে অনেকের নজর। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় সাইজের পাবদা তো পাওয়া যাচ্ছে না, একটু ছোট সাইজের পাবদা তারপরে 400 টাকার নিচে পাওয়া গেল না আর কি, 400 টাকাতে কিনতে হলো। এখানে এসেছি যে মাছের দামটা কম পাবো বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে কম পাবো, কিছুটা কম পেয়েছি। রুই মাছ বিক্রি করছি কেজি সাইজ 310 টাকা আর 2 কেজি সাইজ 350। এছাড়া গরুর মাংস মিলছে 850 ও খাসি 1250 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের বন্ধন শীর্ষক এই কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশসেরা 82 জন রিটেইলার অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন আকিজ বিল্ডিং সলিউশন ক্লাস্টারের সিইও আসাদুল হক সুফিয়ানি, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ সিমেন্টের হেড অফ মার্কেটিং সুব্রত কুমার সিংহ সহ অন্যান্যরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের জানাজা ও শোক প্রকাশ ঘিরে তেহরানে জড়ো হতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে এই আয়োজনে অংশ নিতে পারছেন না তার ছেলে মুস্তফা খামেনি। ভারতীয় অংশ নিতে পারছেন না তার ছেলে মুস্তফা খামেনি। দেশটির রাজধানীতে কালো পোশাক পরিহিত বাসিন্দাদের ইরানের জাতীয় পতাকা উড়াতে ও শোক প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া খামেনির মরদেহ বহনকারী কফিনের ছবি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। মূল অনুষ্ঠান শনিবার থেকে শুরু হলেও শুক্রবার সকাল থেকে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা দুপুর 12টা পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে মুস্তফা খামেনি তার বাবার জানাজায় উপস্থিত থাকতে চাইলেও জীবনের ঝুঁকি বিবেচনায় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো তাকে অনুমতি দিচ্ছে না। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। পিএফ এর বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে সেলিম আল আশকার নিহত হন। দখলদার বাহিনীর ছোড়া গুলিতে নিহত হন তিনি। মাত্র 5 মাস আগে বিয়ে করেছিলেন 32 বছর বয়সী সালিম আল আশকার। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পিএফ-এর তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।